আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা এবং বিভিন্ন আন্ডারটেকিংসের কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুরা, আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আপনাদের কাছে এই ভিডিও বার্তা নিয়ে এসেছি। প্রথমেই একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটা পুরো শুনবেন। একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের বোঝা দরকার, ট্রেড ইউনিয়ন আন্দোলনের অভিমুখ, শ্রমিক কর্মচারীদের প্রত্যাশা তার উপর নির্ভর করে না, নির্ভর করে শ্রমিক কর্মচারীরা এই প্রত্যাশা পূরণে কতটা উদ্যোগী হচ্ছেন, বিভিন্ন আন্দোলনে কতটা সক্রিয় অংশগ্রহণ করছেন, সরকার বা মালিককে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে বাধ্য করতে পারছেন কিনা তাদের ন্যায্য দাবি পূরণে, তার উপরে। কেন্দ্রীয় সরকার এবং অন্য বেশ কিছু রাজ্য সরকার বর্তমানে 60% ডিএ পাচ্ছেন, আমরা 42% ডিএতে পিছিয়ে, কারণ আমাদের ডিএ এখন 18%। গত 5ই ফেব্রুয়ারি বাজেট পেশের দিন বিধানসভায় বাজেট পুস্তিকায় লিখিতভাবে রাজ্য সরকার বলেছিলেন 1 এপ্রিল 2026 থেকে অতিরিক্ত 4% ডিএ এবং ডিয়ারনেস রিলিফ আমরা পাব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে বিভিন্ন নির্বাচনী সভায় বেশ কয়েকবার এই প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজকে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 এপ্রিল থেকে এই 4% ডিএ আপনারা পাচ্ছেন না, সরকার দিতে পারছে না বা সরকার দিচ্ছে না। এবারে আসুন, গত 5ই ফেব্রুয়ারি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ ডিএ মামলার যে ঐতিহাসিক রায় বেরিয়েছে, সেই রায়ের জন্য আমরা অকুণ্ঠ চিত্তে মহামান্য সুপ্রিম কোর্টের প্রশংসা করেছি এবং এই কথা আমরা অস্বীকার করতে পারি না। অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ যে অস্বাভাবিক তৎপরতায় 4, 5, 6 এবং 7ই আগস্ট 2025 পরপর ধারাবাহিকভাবে অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে এই মামলার শুনানি করেছেন, তারপরেও শুনানি করেছেন এবং যে ঐতিহাসিক রায় দিয়েছেন, সারা ভারতবর্ষে মহার্ঘ ভাতার প্রশ্নে এরকম সময়ভিত্তিক একটি রায় কার্যত বিরল। এবং আরও একটি কারণে এটি উল্লেখযোগ্য যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপর ভরসা বা আস্থা রাখেননি, তারা নিজেরাই মহামান্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনারেবল জাস্টিস ইন্দু মালহোত্রা, অন্য 2 হাইকোর্টের 2 প্রাক্তন প্রধান বিচারপতি এবং সিএজির একজন পদস্থ আধিকারিককে নিয়ে 4 সদস্যের একটি কমিটি করে দিয়েছেন, যে কমিটি এই রায় কার্যকর করার ক্ষেত্রে নজরদারি করবে এবং সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারকে এই রায় পূরণে বাধ্য করবে। অর্থাৎ রায় কার্যকর করার দায়িত্বটাও মহামান্য সুপ্রিম কোর্ট নিজের কাঁধে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার কি আদৌ সুপ্রিম কোর্টের রায় মানলেন? মহামান্য সুপ্রিম কোর্টের রায় বলা ছিল যে অবিলম্বে 25% ডিএ দিতে হবে, ইমিডিয়েটলি শব্দটা বলা ছিল, এবং বাকি 75%-এর প্রথম কিস্তি 6 মার্চ ইন্দু মালহোত্রার কমিটি যতটা মনে করবেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সেই পরিমাণটা 31শে মার্চের মধ্যে দিতে হবে। এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে হিসেব দাখিল করেছিলেন যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে তাদের 41,770 কোটি টাকা লাগবে। তাই 41,770 কোটির 25% হচ্ছে 10,442.5 কোটি টাকা।
এবং এর উপরে বাকি 75%-এর প্রথম কিস্তিটা যদি যোগ করা হয় তাহলে টাকার অঙ্কটা 10,442.5 কোটি থেকে আরও অনেকটা বেশিই হবে। কিন্তু এই রাজ্য সরকার গত 15ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে তারা এ পর্যন্ত 6,650 কোটি টাকা খরচ করেছেন রাজ্য কর্মীদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দিতে। অর্থাৎ রাজ্য সরকারের এই তথ্যই প্রমাণ করে দিচ্ছে যে রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি। দ্বিতীয় বিষয়টায় আসি, 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতে যে বরাদ্দ করেছিলেন তার মধ্যে 25,262 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি এবং নিয়ম মতো সেই টাকাটা রাজকোষে অব্যয়িত অবস্থায় পড়ে আছে। কেন্দ্রীয় অর্থ কমিশন এই খাতে যে টাকা দিয়েছিল তার মধ্যে 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি। অর্থাৎ 34,262 কোটি টাকা রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন বাবদ টাকা এটা কিন্তু রাজকোষে পড়ে আছে। এবং আমরা জানি কর্মীদের বেতন এবং ভাতা পেনশন খাতের টাকা অন্য কোনো খাতে নিয়ম অনুসারে খরচ করা যায় না। অর্থাৎ ধরে নেওয়াই যায় এই 34,262 কোটি টাকা রাজ্য সরকারের ভাড়ারে রাজকোষে পড়ে আছে অব্যয়িত অবস্থায়। এই টাকাটা হচ্ছে 41,770 কোটি টাকার 82.025%। আবার দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের এ, বি এবং সি গ্রুপের কর্মচারীদের বকেয়া এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া দেওয়ার রায় হলেও তারা বর্তমানে দিচ্ছেন জানুয়ারি 2015 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। এই টাকাটা তারা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছেন, যদিও রায়ের কোথাও প্রভিডেন্ট ফান্ডের টাকা ঢুকিয়ে দেওয়ার কথা বলা নেই। অর্থাৎ এই এ, বি, সি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে টাকাটা খরচ করতে হতো সেই টাকাটা কিন্তু রাজ্য সরকারকে এখনই খরচ করতে হচ্ছে না, সেটা খাতায় কলমে ওই প্রভিডেন্ট ফান্ডে চলে যাচ্ছে। 2 বছরের লক ইন পিরিয়ড আছে, 2 বছর পরে রাজ্য সরকারের খরচ করার প্রশ্ন। অর্থাৎ এই মুহূর্তে কোষাগারে যে 34,262 কোটি টাকা রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন বাবদ থাকার কথা, সেই টাকাতে কিন্তু বাকি রাজ্য কর্মীদের সকলের জন্য এই সুপ্রিম কোর্টের রায়টা কার্যকর করে দেওয়াই যেত। তাহলে রাজ্য সরকার পারছেন না কেন? এখানে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা অসদিচ্ছার প্রশ্ন উঠছে না। এই কারণে উঠছে না যে মহামান্য সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেই সুপ্রিম কোর্ট অন্তিম রায় দিয়ে দিয়েছেন এবং সেই রায় কার্যকর করার দায়টাও নিজের কাঁধে রেখেছেন। এই রায় রাজ্য সরকারকে মেনে নিতেই হবে। তাহলে আমরা ধরে নিতেই পারি রাজকোষে এই যে টাকাটা থাকার কথা, এই 34,262 কোটি টাকা, সেই টাকাটা নেই, রাজ্য সরকার অন্য খাতে খরচ করে ফেলেছে। আপনারা জানেন আমাদের বাড়ির বিবাহিতা মা বোনেরা বা স্ত্রীরা তারা যখন বেনারসি শাড়ি পরে নিত্যদিনের কাজকর্ম করেন, রান্না করেন, ঘরঝাড় দেন, তখন ধরে নিতে হয় যে তার অন্য পরনের শাড়ি কেনার মতো সামর্থ্য আর নেই। একই রকমভাবে যখন রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা খাতের টাকা বেআইনিভাবে অন্য খাতে খরচ করা হয়, তখন ধরে নিতে হয় রাজ্য সরকারের ভাড়ারে খুব টান পড়েছে। এবারে আমরা কোন অবস্থায় আছি দেখুন, অসংখ্য ফোন পাচ্ছি। প্রথম ধরনের ফোন হচ্ছে ট্রেজারিতে যেসব রাজ্য সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত, যারা পেনশন পান বিভিন্ন জেলার, সেই ট্রেজারিতে পেনশন পাওয়া বেশ কিছু কর্মচারী, তাদের নামটা অর্থ দপ্তরের পোর্টালে নেই। তারা এই বকেয়া 16 থেকে 19 পর্যন্ত বকেয়া টাকাটা তারা পাননি। তারা ফোন করছেন, তাদের অর্থ দপ্তর বলছে তাদের ভুল হয়েছে, সংশোধন করে দেবে। এখনও সংশোধনের প্রক্রিয়া শুরু হয়নি। দ্বিতীয় যে সবথেকে বেশি ফোন আসছে, যারা কলকাতা মিউনিসিপ্যাল এলাকার বিভিন্ন ব্যাংক থেকে পেনশন পান, সেই সব রাজ্য সরকারি কর্মচারীরা,
তারাও কিন্তু কেউ 1 পয়সা পাননি। 2রা এপ্রিল থেকে ট্রেজারিতে পেনশন পাওয়া পেনশনারদের টাকা ঢুকতে আরম্ভ করেছে। টাকার পরিমাণ বা সেক্ষেত্রে বঞ্চনা নিয়ে আমি পরে আসছি। টাকা ঢুকতে আরম্ভ করেছে, কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার ব্যাংক থেকে যারা পেনশন নেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সা এখনও ঢোকেনি। আমরা 3রা এপ্রিল থেকেই বিভিন্ন ব্যাংকের হেড অফিস এবং এজি অফিস এবং অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। এখন আপনারা জানেন যে নবান্নে আমাদের ঢুকতে দেওয়া হয় না, ফলে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ইমেল মারফত তাদের চিঠি পাঠানো অথবা ফোনে যোগাযোগ করা। ফোন করলে তারা ধরেন না, কাজে আমরা বেশ কিছু ইমেল তাদের কাছে পাঠিয়েছি। অর্থ দপ্তরের সচিব, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট এবং চিফ সেক্রেটারিকে, তার কোনো উত্তর পাইনি। এজি, অর্থ দপ্তর এবং কেন্দ্রীয় বিভিন্ন ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, তারা গত 9 এপ্রিল একটি বৈঠক করেছে। বৈঠকে স্থির হয়েছিল যে বিভিন্ন ব্যাংকগুলো তারা কত পেনশনারকে পেনশন দেন সেই পেনশনারদের হিসেবটা তারা রাজ্য অর্থ দপ্তরে দিয়ে দেবেন। অর্থ দপ্তর সংশ্লিষ্ট পিএসএদের নির্দেশ দেবেন যে তারা যেন দ্রুত গতিতে এই পেনশনারদের বিল তৈরি করে সেই বিল এজির মাধ্যমে ব্যাংকগুলোকে পাঠিয়ে দেন। তা খুব অবাক লাগছে যে রাজ্য সরকারের পেনশনার তাদের সংখ্যা কত সংখ্যায় পেনশনার কলকাতার ব্যাংকগুলো থেকে পেনশন নেন, এই হিসেবটা নাকি অর্থ দপ্তরে নেই রাজ্য সরকারের। এটা কতদূর বিশ্বাসযোগ্য আপনারাই বিচার করবেন। কিন্তু আজ পর্যন্ত এই 3 পক্ষের সহমতের ভিত্তিতে ব্যাংকগুলো হিসেব পাঠাবে এবং সেই হিসেব অনুসারে পিএসএ বিল তৈরি করবেন, সেই অনুসারে ব্যাংকগুলোকে পেমেন্ট অর্ডার দেবেন। এই প্রক্রিয়াটা কিন্তু হয়নি। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, রাজ্য অর্থ দপ্তর এই টাকাটা দেওয়ার মতো জায়গাতে নেই। সে কারণে তারা কোনোভাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার যে পেনশনার তাদের এই টাকাটা দিতে চাইছেন না, যে কারণেই এই সামান্য কাজটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি এবং ভোটের আগে হবে এরকম কোনো নিশ্চয়তা আমরা পাইনি। এবারে আসুন অন্যান্য যে রাজ্য কর্মী, অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন যে আন্ডারটেকিংস, তাদের ক্ষেত্রে একাধিক প্রশাসনিক অর্ডার হয়েছে যে ম্যাচিং অর্ডার তৈরি করবে বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং তারপর অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে তারা পেমেন্ট শুরু করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই প্রশাসনিক অর্ডার হওয়ার অতিরিক্ত কোনো কাজ তাদের জন্য হয়েছে বলে আমরা মনে করছি না। যেখানে নিয়ম অনুসারে যে কোনো প্রশাসনিক অর্ডার, এবং এই প্রত্যেকটি প্রশাসনিক অর্ডারের কোথাও সুপ্রিম কোর্টের রায় মেনে বা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রশাসনিক অর্ডারগুলো হচ্ছে, এটা কিন্তু বলা নেই। জোচ্চোরের বাড়ি ফলার, না চালে বিশ্বাস নেই। যতক্ষণ না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না যে রাজ্য সরকার তাদের নিয়ে ঠিক কী করতে চাইছে। তারা পাননি এবং 2008 থেকে এপ্রিল 2008 থেকে 2015 পর্যন্ত এখনই দিচ্ছেন না। তারা বলেছেন তাদের কাছে নাকি তথ্য নেই, ডেটাবেস নেই। এটাও মিথ্যে কথা, কারণ 2015 পর্যন্ত কোষা নামক একটি সিস্টেমে কর্মীদের বেতন হতো। কোষা ছিল দপ্তর ভিত্তিক একটি প্রক্রিয়া। আমরা যদি ধরেও নিই যে 2-1টা বা 3-4টে দপ্তরে এই কোষার ডেটা ভান্ডার নষ্ট হয়ে গেছে, সারা পশ্চিমবাংলার সমস্ত কর্মচারীদের বেতন এবং পেনশনের কোষার যে ডেটা ভান্ডার সেটা নষ্ট হয়ে গেছে, এটা বিশ্বাস করা যায় না। কাজেই আর তাছাড়া যখন 2025 সালের 16ই মে অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চ 25% ডিএ দেওয়ার বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার ইন্টারিম অর্ডার দিয়েছিলেন, তখনই তো রাজ্য সরকার জেনে গিয়েছিলেন যে সকলকে এই ইন্টারিম অর্ডার অনুসারে 25% ডিএ বা ডিয়ারনেস রিলিফ দিতে হবে, তার জন্য তাদের ডেটা ভান্ডার দরকার। তখন থেকে তারা যদি উদ্যোগ নিতেন তাহলে আজ তাদের ডেটা ভান্ডারটা তৈরি হয়ে যেত। এবং ইন্দু মালহোত্রার কমিটিতে আমরা শুনতে পাচ্ছি রাজ্য সরকার জানিয়েছেন তাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে নাকি 2 বছর সময় লাগবে। আমরা 10 বছর ধরে 11 বছরে মামলা পড়েছে,
10 বছর ধরে এই মামলা করছি, আবার যদি 2 বছরের গল্প চালিয়ে দেওয়া হয়, আমি জানি না কতজন পেনশনার বেঁচে থাকবেন এই টাকাটুকু নেওয়ার জন্য। এবারে আসুন যে রাজ্য সরকার মানে নজিরবিহীনভাবে যে আমি শব্দচয়নে খুব সতর্ক থেকে বলছি, যে জোচ্চুরি, যে প্রতারণা রাজ্য কর্মীদের সঙ্গে করেছেন তার কোনো নজির স্বাধীন ভারতের ইতিহাসে কোথাও নেই। কারণ আমরা সবসময় মনে করি সরকারি তথ্য মানে হচ্ছে প্রামাণ্য তথ্য। সরকার যেটা বলছেন সেটা অবশ্যই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে একদম সঠিক সত্য কথা। সরকার কি করেছেন? মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ গণনা করতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে। রাজ্য সরকার কি করেছেন? তারা বলছেন তারা নাকি 2011 সাল থেকে তাদের কাছে একটা আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে রাজ্যভিত্তিক, সেই অনুসারে তারা নাকি হিসেব করেছেন। এই বক্তব্যটা 100% মিথ্যে। তার কারণ স্যাট, হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা বারবার রাজ্য সরকারের আইনজীবীদের বলেছিলেন যে আপনারা বলছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আপনারা মানবেন না, তাহলে আপনারা কিসের ভিত্তিতে ডিএটা দিচ্ছেন? তো সেই ভিত্তিটা আপনাদের যদি আলাদা কোনো প্রাইস ইন্ডেক্স থেকে থাকে সেটা আমাদের জানান, দেখান। তাদের আইনজীবীরা কিন্তু কোনো আদালতে, স্যাট বলুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, কোথাও এটা দেখাতে পারেননি। সবথেকে বড় কথা, তারা দিল্লি এবং চেন্নাইয়ে কিন্তু আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী যারা সেখানে কাজ করেন তাদের কিন্তু বেতন পেনশনটা দেন, ডিএটা দেন এই কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই। ষষ্ঠ বেতন কমিশন যে গঠন করেছেন এটাও কিন্তু গঠিত হয়েছে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর দাঁড়িয়ে 1982 = 100 পয়েন্টের উপর ধরে 1/4/2006 536 পয়েন্ট হিসেব করে তার উপরে কিন্তু ষষ্ঠ বেতন কমিশন তৈরি করেছিলেন রাজ্য সরকার। তাহলে আজকে কিসের ভিত্তিতে তারা একটা আলাদা সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্টেট বেসড আছে বলে তারা দাবি করছে? শুধু তাই নয়, তারা ভিত্তিটাকে বদলে দিয়েছেন, সবাই জানে। এবং পঞ্চম রাজ্য বেতন কমিশন যার সুপারিশের ভিত্তিতে রোপা 2009 তৈরি হয়েছিল, সেই রোপা 2009 এবং পঞ্চম রাজ্য বেতন কমিশন অত্যন্ত সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছিল 1982 সাল = 100 পয়েন্ট ধরে 1/4/2006 536 পয়েন্ট এআইসিপিআইয়ের উপরে। সেটাকে রাজ্য সরকার একটা কল্পিত এআইসিপিআই নিয়ে এসছেন, বলছেন 605। ফলে যে স্বল্প সংখ্যক কর্মচারীরা, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ডি কর্মচারীরা এবং পেনশনাররা, যে পেনশনাররা স্বল্প পেয়েছেন এখনো পর্যন্ত, তাদের ক্ষেত্রে যে হিসেবটা রাজ্য সরকার করেছেন তাতে 16 থেকে 19 পর্যন্ত যা প্রাপ্য হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 1980 = 100 পয়েন্ট ধরে 536 পয়েন্টের উপর দাঁড়িয়ে তার থেকে মানে অন্তত 57% কম দিয়েছেন। অর্থাৎ 43% টাকা দিয়ে রাজ্য সরকার দাবি করছেন তারা 100% দিয়ে দিয়েছেন। এখন গত 15 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল, রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমরা মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে জানতে পারি রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্ট তাদের হাতে তখনও পৌঁছয়নি এবং আবার একটা তারিখ আগামী 6 মে আমরা নিয়ে ফিরেছি। কিন্তু সেদিন মহামান্য সুপ্রিম কোর্টের এর আগে এই মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের যে রায়, সেই রায়কে এবং তাদের যে পর্যবেক্ষণ এবং তাদের যে তৎপরতা এবং তাদের যে কর্মী অনুকূল মানসিকতা তার আমরা উচ্চ প্রশংসা করেছি। সাথে সাথে গত 15 তারিখে আমরা কিন্তু চূড়ান্ত হতাশ হয়েছি, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট কোথায় যেন মনে হলো রাজ্য সরকারের বক্তব্যটাকেই গ্রহণ করছেন। এবং সবথেকে বড় কথা, একটা নতুন বিষয় শুনলাম যে পার্ট কমপ্লায়েন্স ইজ অলসো এ কমপ্লায়েন্স।
আমি জানি না যে সুপ্রিম কোর্টের নির্দেশের একটা শব্দ না মানা কিভাবে পার্ট কমপ্লায়েন্স হতে পারে। সবথেকে আমরা আহত হয়েছি অনারেবল জাস্টিস সঞ্জয় কারোলের একটি মন্তব্যে, যখন আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রহিম এবং অ্যাডভোকেট ফিরদৌস শামীমরা এক সুরে বললেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানেননি, তারা 25% দেননি এবং তারপরে যে 75%-এর প্রথম কিস্তি সেটাও দেননি, সমস্ত রাজ্য কর্মীদের দেননি, একটা অংশকে দিয়েছেন। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বললেন যে কিছু তো পেয়েছেন, এটা তো অস্বীকার করতে পারেন কি যে কিছু পেয়েছেন। আমরা কিছু পাওয়ার জন্যে কিন্তু এই মামলা করিনি। আজকে দীর্ঘ 11 বছরে মামলা পড়েছে। 10 বছর ধরে এই ফ্যাসিস্ট কর্মী বিদ্বেষী একটা ভয়ঙ্কর সরকারের রাজরোষ, রাজ প্রলোভন উপেক্ষা করে, শত প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমরা যেই মামলা চালিয়ে গেছি সেটা কিন্তু কিছু পাওয়ার জন্য নয়, রাজ্য কর্মীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএর অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য। এবং মহামান্য সুপ্রিম কোর্ট তার রায়ে নিজেরাই বলেছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং দ্বিতীয় বলেছেন ডিএ বা ডিয়ারনেস রিলিফ গণনার এক এবং একমাত্র সূচক হচ্ছে ওই লেবার ব্যুরো সিমলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমি জানি না 6 তারিখের শুনানিতে কি হবে, আমরা অপেক্ষা করে আছি। ইন্দু মালহোত্রার কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু তারা আমাদের সঙ্গে এ পর্যন্ত কোনো আলোচনা করেননি, যার ফলে আমরা আমাদের বক্তব্যটা মাননীয় ইন্দু মালহোত্রার কমিটির কাছে পৌঁছে দিতে পারিনি। জানি না আগামী দিনে পৌঁছে দিতে পারবো কি না। এবার আরও একটি বিষয় যে মাননীয় ইন্দু মালহোত্রার কমিটি তারা রাজ্য সরকারকে বলেছিলেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে সমস্ত সিদ্ধান্ত জানাতে হবে, কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত জানাননি। এই অবস্থায় দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাইব। কম বেশি 12 লক্ষ রাজ্য কর্মী এই ডিএ মামলার রায়ে উপকৃত হবে। তাদের প্রতি পরিবারে যদি 4জন করে সদস্য ধরি, তাহলে 48 লক্ষ মানুষ এই ডিএ রায়ের দ্বারা প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে। আমি যদি 48 লক্ষের মধ্যে ধরে নিই 8 লক্ষ নাবালক নাবালিকা, তাহলেও 40 লক্ষ রাজ্য কর্মী এবং তাদের পরিবার কিন্তু ভোটার। যেখানে নির্বাচন আসন্ন সেখানে এই 40 লক্ষ ভোটারের সম্পূর্ণ অনাস্থা বা সম্পূর্ণ বিরোধিতা একটা শাসক দল আহ্বান করছেন, এটা কিন্তু আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে। যেখানে নির্বাচনী লড়াইটা একেবারে মানে চূড়ান্ত পর্যায়ে, এপক্ষ কে ক্ষমতায় আসবে নির্বাচনী পর্যবেক্ষকরাও নিশ্চিত করে বলতে পারছেন না, একদম কড়ায় গন্ডায় লড়াই হচ্ছে, সেখানে এই 40 লক্ষ ভোটারের ভোটটা শাসক দলের কাছে একেবারে গুরুত্বহীন হয়ে গেল কেন? আমি আপনাদের কয়েকটা তথ্য দিই। 2011-12 অর্থবর্ষে, অর্থাৎ 2010-11 অর্থবর্ষে, অর্থাৎ যখন বাম সরকার ক্ষমতায় ছিলেন, রাজ্য সরকারের উপর ঋণ ছিল 1,92,000 কোটি টাকা। অর্থাৎ 34 বছরে তৎকালীন বাম সরকার বছরে গড়ে 5,647 কোটি টাকা হারে ঋণ নিয়েছিলেন। 2025-26 অর্থবর্ষে বাজেট বিবৃতি অনুযায়ী এই ঋণের পরিমাণটা 7,71,670 কোটি টাকা। অর্থাৎ 14 বছরে এই তৃণমূল সরকার 5,79,670 কোটি টাকা ঋণ নিয়েছেন, মানে বছরে গড়ে 41,405 কোটি টাকা। বাম সরকার গড়ে বছরে ঋণ নিয়েছিলেন 5,647 কোটি টাকা, তৃণমূল সরকার ঋণ নিয়েছেন বছরে গড়ে 41,405 কোটি টাকা, এবং ঋণটা দাঁড় করিয়ে দিয়েছেন 7,71,670 কোটি টাকা। ঋণ নেওয়াটা কি অপরাধ? না, ঋণ নেওয়া তো অপরাধ নয়। যদি সেই ঋণের টাকাটা উৎপাদক খাতে অর্থাৎ প্রোডাক্টিভ সেক্টরে রাজ্য সরকার ব্যয় করেন, তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, নতুন নতুন শিল্প কলকারখানা পরিকাঠামো গড়ে ওঠে,
এবং রাজকোষে প্রভূত অর্থ আসে। তার ফলে তারা আবার পরিকাঠামো, কলকারখানা নির্মাণ বা বিভিন্ন উৎপাদন খাতে বিনিয়োগের জন্য পুরনো ঋণ শোধ করে নতুন আরও বড় অঙ্কের ঋণ নিতে পারেন এবং এইভাবে রাজ্য সমৃদ্ধির পথে এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার এই যে 14 বছরে 5,79,670 কোটি টাকার ঋণ নিয়েছেন বেপরোয়া গতিতে, সেই ঋণের সিংহভাগ টাকা খরচ করেছেন অনুৎপাদক খাতে, অর্থাৎ আনপ্রোডাক্টিভ সেক্টরে, যে সেক্টরে বিনিয়োগ করলে তার কোনো রিটার্ন আসে না এবং রাজকোষে কোনো অর্থ আসে না এবং ঋণ শোধ করার সক্ষমতা রাজ্য সরকারের জন্মায় না। রাজ্য ক্রমশ ঋণের একটা দুষ্ট চক্রে জড়িয়ে পড়ে, অর্থাৎ পুরনো ঋণের সুদ শোধ করার জন্য আবার নতুন করে ঋণ নেয়। এবং বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আপনারা বাজেট যদি দেখেন দেখবেন যে রাজ্য সরকারের নিজস্ব সূত্র থেকে যা আয়, সেই আয়ের প্রায় সবটাই চলে যাচ্ছে এই গৃহীত ঋণের সুদ মেটাতে। আসল এবং অন্যান্য যে প্রশাসনিক এবং উন্নয়নের কাজ, এগুলো করার জন্য রাজ্য সরকারকে নির্ভর করতে হচ্ছে নতুন করে ঋণ গ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের অনুদান এবং বরাদ্দের উপরে। এরকম ঋণ এবং কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে কোনো রাজ্য চলছে ভারতবর্ষে, এর কোনো উদাহরণ নেই। পরিস্থিতিটা এত ভয়ঙ্কর যে রাজ্য সরকার প্রতি বছর ক্রমশই বেশি হারে ঋণ নিচ্ছেন। আপনারা তো ভাবছেন আপনাদের 42% ডিএ বকেয়া, রাজ্য সরকার আপনাদের ডিএ চুরি করছে, আপনাদের বঞ্চিত করছে, আপনাদের সপরিবারে আপনাদের পেটের অধিকারটাকে ছিনিয়ে নিচ্ছে। না, আপনাদের নয়, রাজ্য সরকার শিশুদেরও ছাড়ে না। মিড ডে মিলে প্রাথমিকে বরাদ্দ হচ্ছে পড়ুয়া পিছু 6 টাকা 78 পয়সা, উচ্চ প্রাথমিকে 10 টাকা 17 পয়সা। স্বাভাবিকভাবে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য অর্থে মিড ডে মিলে স্বাস্থ্যকর পুষ্টিকর কোনো খাবার, মধ্যাহ্নভোজ ওই প্রাথমিক বা উচ্চ প্রাথমিক পড়ুয়াদের দেওয়া সম্ভব নয়। আপনারা জানলে অবাক হবেন, 2023-24 থেকে 25-26 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার মিড ডে মিল খাতে বরাদ্দ করেছেন 6,349 কোটি 42 লক্ষ টাকা, আর খরচ করেছেন 1,077 কোটি 1 লক্ষ টাকা। খরচ করেননি 5,272 কোটি 41 লক্ষ টাকা, অর্থাৎ বরাদ্দের প্রায় 83% টাকা রাজ্য সরকার খরচ করেননি ওই প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের মিড ডে মিল নেন যে পড়ুয়ারা, তাদের থেকে ছিনিয়ে নিয়েছেন এই টাকাটা। এবং এই টাকাটাও কিন্তু তারা খরচ করেছে অন্য খাতে। আপনারা জেনে অবাক হবেন, আইসিডিএস 6 বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যাহ্নভোজ দেওয়ার কথা, পুষ্টিকর এবং খুব স্বাস্থ্যমূলক খাবার দেওয়ার কথা মধ্যাহ্নভোজ, তার জন্য বরাদ্দ 8 টাকা। সরকারি হাসপাতালে 3 বেলা পুষ্টিকর আহার এবং 2 বেলা চা দেওয়ার জন্য বরাদ্দ 56 টাকা। তা রাজ্য সরকার সেগুলো বাড়াতে পারছেন না অর্থাভাবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই রাজ্য সরকারের এক এবং একমাত্র লক্ষ্য, যেহেতু বাস্তবে কোনো দীর্ঘমেয়াদী উন্নয়ন, কোনো শিল্পায়ন, কোনো কর্মসংস্থান এই রাজ্য সরকার করতে পারেননি, সেই কারণে তারা অনুদান দিয়ে ভোট কিনতে চাইছে। সামাজিক খাতে বিনিয়োগ সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সরকার করে, কেন্দ্র সরকার করে, কিন্তু সেই বিনিয়োগের লক্ষ্য হচ্ছে যে যারা গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, বিপিএল তালিকার নিচে যাদের বাস, তাদেরকে সামাজিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থ বা বিভিন্ন প্রকল্পের সুযোগ পৌঁছে দেয়া। পশ্চিমবাংলায় রাজ্য সরকার সামাজিক প্রকল্পের নামে সকলকে এই অর্থ বিলিয়ে দিচ্ছেন, ফলে গরিব এবং নিম্নবিত্ত মানুষদের যে প্রাপ্য ছিল সেই প্রাপ্যের থেকে অনেক কম টাকা তারা পাচ্ছেন, তাদের সেই টাকাটা ধনী, অতি ধনী সচ্ছলদের বিলিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে রাজকোষ লুট করছেন শুধু ভোট কেনার জন্যে, এবং পরিস্থিতিটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে সরকার কার্যত দেউলিয়া। নির্বাচনের ঠিক আগে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন, 1 কোটিরও বেশি বেকারকে প্রতি মাসে 1,500 টাকা, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়েছেন,
সামাজিক খাতে বিনিয়োগে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তিটা হচ্ছে এই সামাজিক খাতে বিনিয়োগের নামে ধনী নির্ধন নির্বিশেষে সকলকে রাজকোষের অর্থ বিলোচ্ছেন, যেন নিজের জমিদারির টাকা বিলোচ্ছেন ভোট কেনার জন্যে, আর রাজ্য কর্মীরা একটা অসহায় অবস্থায় আছেন। বোম্বে হাইকোর্ট একটা রায় দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, যে যদি পেনশন দেওয়ার টাকা আপনাদের না থাকে তাহলে ল্যাডলিবহীন প্রকল্প বন্ধ করুন, পেনশনারদের টাকা আগে দিন। আমরা জানি না, শুধু রাজ্য কর্মীদের কাছে একটা কথাই বলবো যে আপনারা হতাশ হবেন না। 6 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে মামলা আছে। আমরা চূড়ান্ত আশাবাদী সরকারের এই সমস্ত অনিচ্ছা, অশুভ প্রয়াস এবং কর্মী বিদ্বেষের এই চূড়ান্ত প্রদর্শনের পরেও আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ন্যায় ছিনিয়ে আনতে পারবো। এই আস্থা, এই ভরসা, এই বিশ্বাস আমাদের আছে। আপনারা দীর্ঘ 11 বছর আমাদের উপর আস্থা ভরসা রেখেছেন, আবারও রাখুন। আশা করি আপনাদের হতাশ করব না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।